মমতা ব্যানার্জি উনি যে আশ্বাস দিয়েছিলেন তাতে করে টিচাররা কিছুটা আশ্বাস পেলেও আমাদের মতো শিক্ষাকর্মীরা কোনো রকম আশ্বাস পাননি, সেটা সুপ্রিম কোর্টের কাছ থেকেও নয় এবং রাজ্য সরকারের কাছ থেকেও নয়। আমাদের সাথে এসএসসি চেয়ারম্যানের কালকের বসার কথা ছিল, কিন্তু উনি বসেননি। আমাদের 8 জন ভিতরে অবস্থান বিক্ষোভ করেছে, তারা অনশনে বসেছে, 24 ঘন্টা কেটে গেছে। তাদের শারীরিক অবস্থা পরপর ক্রমশ ক্ষতি হচ্ছে, তাদের অসুস্থ হয়ে যাচ্ছে, কিন্তু তাদের সাথে অমানবিক অত্যাচার করা হচ্ছে। এই অর্থে বলছি, সকাল থেকে তাদের কারেন্ট ইলেকট্রিক লাইন কেটে দেওয়া হয়েছে, তারা যে রুমে আছে জলের লাইন কেটে দেওয়া হয়েছে। এই ধরনের প্রতিবাদের জন্য আজ আমাদের চাকরি তো হারিয়েছি, তার জন্য পথে বসেছি, এবং তারপরেও যে এই ধরনের অমানবিক অত্যাচার, বলতে পারেন এটা অত্যাচার আমাদের কথায়, কারণ আমরা তো দেশের সাধারণ নাগরিক, এদের কোনো ক্ষতি করিনি, তাহলে আমরা এই প্রাপ্যটা কেন পাচ্ছি? এর প্রতিবাদে আমরা এতজন জড়ো হয়েছি। আমরা জানতে পারছি মিডিয়ার থেকেই যে এখানে প্রশাসন থেকে মানা করা হচ্ছে, কোনো বায়ো টয়লেটের ব্যবস্থা বা টয়লেটের ব্যবস্থা থাকছে না। এখানে বহু মহিলারাও রয়েছেন, তো আমাদের কাছে যা খবর এখানে অফিসের টয়লেটও সেখানে ব্যবহার করতে দেওয়া তো হচ্ছে না, কারণ আমাদের ভিতরে যেতেও দেওয়া হয়নি। যারা অনশন করছেন তাদের সঙ্গেও কথা বলতে দেওয়া হচ্ছে না। এই নিয়ে আপনার কি বক্তব্য? হ্যাঁ, এই ব্যাপারেও আমরা বলতে চাই, দেখুন এখানে কাল মানুষ 24 ঘন্টার বেশি কেটে গেছে, প্রায় 24.5 ঘন্টা 25 ঘন্টা হতে যায়। কাল থেকে যারা এসে আছে তাদের তো, বিশেষ করে মহিলা আছেন, তাদের তো অবশ্যই শৌচালয় ব্যবহার করা দরকার, কিন্তু যেটা পে অ্যান্ড ইউজ টয়লেট আছে সেটা পর্যন্ত তালা চাবি দিয়ে রেখেছিল, ইউজ করতে দেওয়া হয়নি। এবং আমাদের এখানে কিছু জনৈক লোকজন এসেছিলেন এবং আমাদের লোকজন প্রতিবাদ করে পুলিশকে রিকোয়েস্ট করে সেই শৌচালয়টা খোলানোর ব্যবস্থা করেছে। এখন মোটামুটি ঠিকঠাক আছে এই ব্যাপারে। আমরা এই সমস্ত ব্যাপারের থেকে বলতে চাই, এই কাজকর্মগুলো কি সাংবিধানিক? এগুলো তো করবেই, কারণ এগুলো না করলে আন্দোলনটাকে তো দুর্বল করা যাবে না। এগুলো যত করবে, এগুলো মানে অত্যাচার যত হবে, তত তো মানুষ মনোবল ভেঙে যাবে, তত তারা আন্দোলনের মানে ইন্টারেস্ট হারাবে। যাতে মানে আন্দোলনমুখী না হয় তার জন্যই এগুলো করা হয়েছে সরকার। এখানে অনেকজন মহিলারা রয়েছেন, কাল রাত থেকে অবস্থান চলছে। আপনারা কিরকম ভাবে রয়েছেন, মানে মহিলা হিসেবে আপনাদের কিরকম ধরনের অসুবিধা হচ্ছে? অসুবিধা তো প্রচন্ডই হচ্ছে, কেননা এক তো ফার্স্ট মানে সব থেকে যেটা সমস্যা সেটা হচ্ছে গরম এতটাই পড়েছে, আর এখানে মানে এই রাস্তার পিচ এত গরম হয়ে যাচ্ছে, এখানে বসে থাকাটাই সব থেকে চ্যালেঞ্জিং। বসে থাকতে প্রচন্ড কষ্ট হচ্ছে। তাছাড়া মেয়েদের যেগুলো সমস্যা থাকে, মানে টয়লেট ইস্যুটা তো রয়েছে। আর মেয়েদের যেটা সব থেকে বড় সমস্যা, কারণ এখানে যারা রয়েছে বেশিরভাগেরই ছোট ছোট বাচ্চা আছে, সেই বাচ্চা বাড়িতে রেখে এসে এখানে আন্দোলনে অংশগ্রহণ করা ভীষণ টাফ, খুব টাফ। আমার নিজেরই বাচ্চা আছে, 3 বছরের বাচ্চা, তো আমার পক্ষে খুব ব্যালেন্স করা খুব কঠিন হচ্ছে। আমাদের দাবি একটাই, আমাদেরকে যোগ্যদের লিস্ট, আমাদের শিক্ষাকর্মীদের লিস্ট দিতে হবে, যোগ্যদের লিস্ট দিতেই হবে আজ সন্ধ্যে 7টার মধ্যে, নাহলে আমাদের এই বিক্ষোভ উঠবে না এবং এই বিক্ষোভ আরো জোরদার হবে, আন্দোলন আরো তীব্রতর হবে। আমাদের লিস্ট দিয়ে দিক, আমরা এই লিস্ট নিয়ে রিভিউ পিটিশন করে আমাদের সম্মান ফেরত পাবো। আমাদের এই মাস থেকে স্যালারি বন্ধ হয়ে যাচ্ছে, টিচাররা 8 মাস স্যালারি পেলেও 31শে ডিসেম্বর পর্যন্ত, এবং তারা স্কুলে যাওয়ার সম্মান ফেরত পেলেও আমরা সেটা কিন্তু পাইনি ফেরত। আমরা চাই আমাদের সম্মান আমরা নিজেরা ফেরত পেতে, তার জন্য আমাদের যোগ্যদের লিস্ট দিয়ে দিলে আমরা সেই লিস্টের ভিত্তিতে রিভিউ পিটিশন করে বা আইনত পদ্ধতিতে যেভাবে হোক আমাদের সম্মানটা ফেরত আনতে পারি এবং আমাদের স্যালারিটা চালু করতে পারি, এটাই হচ্ছে দাবি। আমরা চাকরিতে জয়েন করি 2019 সালের জানুয়ারিতে। তো তারপরেই কিছুদিন পরে আমরা শুনতে পাই যে এই প্যানেলটার এগেনস্টে কোনো কেস না, কেস একটা হয়েছিল যেটা বৈশাখী ভট্টাচার্য উনি করেছিলেন। উনি এই পরীক্ষাটা দিতে পারেননি, প্যারা টিচার ছিলেন, ওনার এজ রিল্যাক্সেশন দরকার ছিল যেটা গভর্নমেন্ট প্রোভাইড করেনি, তার জন্য
উনি পরীক্ষা দিতে পারেননি, তা উনি একটা কেস করেন যে আমাকে এজ রিল্যাক্সেশন কেন দেওয়া হয়নি, আমি কেন পরীক্ষা দিতে পারিনি। তারপরে ওই 21শে নভেম্বরে তখন অভিজিৎ গাঙ্গুলির একটা ডিভিশন, এই প্রথমে সিঙ্গেল বেঞ্চ, ওখানে জানা যায় যে ব্যাপক পরিমাণে দুর্নীতি হয়েছে, সিবিআই তদন্ত হচ্ছে এবং সিবিআই তদন্তে এমন কিছু তথ্য উঠে এসেছে যেটা খুবই আশ্চর্যজনক, যে ব্ল্যাঙ্ক ওএমআর বা ওএমআর এর সঙ্গে যে নাম্বারের যেটা সেই নাম্বারের মিসম্যাচ, কিছু র্যাঙ্ক জাম্পিং, এরকম বিভিন্ন রকম কেস আসতে থাকে। তো অভিজিৎ গাঙ্গুলি কি করেন, সিবিআই এর পাওয়া তথ্যগুলোর উপর ভিত্তি করে যাদের নাম এই দুর্নীতির সঙ্গে জড়ালো তাদেরকে তিনি পুরো রিজেক্ট করে দেন, যে বলেন যে এদের রেকমেন্ডেশন ক্যান্সেল করতে হবে। এসএসসি তো রেকমেন্ডেশন করেছিল, এসএসসি কে বলা হয় রেকমেন্ডেশন ক্যান্সেল করে দিতে, তো এসএসসি সেই মতন রেকমেন্ডেশন ক্যান্সেল করে। ক্যান্সেল করার পরেই ওরা চলে যায় সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট সেখানে নির্দেশ দেয় যে আমরা এখানে কিছু করতে পারবো না, তোমরা হাইকোর্টে একটা ডিভিশন বেঞ্চ ফর্ম করো যেখানে এটার কিছু ব্যবস্থা করা হতে পারে। তো ওরা যখন হাইকোর্টে ফিরে এলো, ডিভিশন বেঞ্চ বসালো, সেই সময় ওদের 2 মাস বেতন বন্ধ থাকে এবং ওরা ওই 2 মাস চাকরিতে যায় না। কিন্তু আমাদের কোনো রকম ব্রেক বা ওই রকম বেতন বন্ধ ওই রকম কিছু আমাদের সাথে হয়নি, যেহেতু আচ্ছা এই পর্যায়ে টেইন্টেড আনটেইন্টেড পরিষ্কার বোঝা যাচ্ছে যাদের রেকমেন্ডেশন বাতিল হলো। এটা এখানে বোঝা যাচ্ছিল যে ওরা টেন্টেড, সেই কারণে ওদের রেকমেন্ডেশন বাতিল হয়েছিল, ওরা 2 মাস যায়নি এবং বেতনও পেতে পারেনি। কিন্তু আমাদের ক্ষেত্রে সেই সমস্যাটা ছিল না। তারপরেই হঠাৎ করে ডিভিশন বেঞ্চ থেকে একটা নোটিশ প্রত্যেকটা স্কুলে আসে যে 2016 যদি কোনো ক্যান্ডিডেট থাকে তাকে এই নোটিশটা ধরাতে হবে যে তোমাদের এগেনস্টে একটা কেস একটা হয়েছে এবং সেই কেসে যদি তোমরা পার্টি হতে চাও হতে পারো, আত্মপক্ষ সমর্থন করো। আত্মপক্ষ সমর্থন করো। কেননা যারা টেন্টেড ছিল ওরা যখন সুপ্রিম কোর্টে গেছিল, সুপ্রিম কোর্টকে বলেছিল যে আমাদের কথা শোনা হয়নি, না শুনেই অভিজিৎ গাঙ্গুলি আমাদেরকে বার করে দিয়েছেন। তো তখন ওখানে বলে যে ঠিক আছে তাহলে তোমরা যাও, ডিভিশন বেঞ্চ ফর্ম হোক আর তোমাদের কথা শোনা হবে। এবং তখন আমাদেরকে তখনও ইনফর্ম করা হয় যে তোমরাও যদি কিছু বলতে চাও। এবার আমরা সেখানে কেন বলবো, আমাদের তো কোনো লিস্টে, সিবিআই এর যে লিস্ট সেই লিস্টে কোনো নাম ছিল না, প্লাস আমাদের 2 মাস বেতন বন্ধ হয়নি, কোনো সার্ভিস ব্রেক কিছু ছিল না, তো আমরা কেন শুধু শুধু ওর মধ্যে ঢুকবো, আমরা এটাই ভেবেছিলাম, ভেবে আমরা কোনো রকম স্টেপ কিছু নিইনি। তো যা হয় কেসটা চলতে থাকে এবং 2024-এর 22শে এপ্রিল ঘোষণা হয় যে পুরো প্যানেল বাতিল। তখন আমরা একটা এই সংগঠনের তরফ থেকে আমাদের যৌথ মঞ্চ, যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ এর আন্ডারে আমরা আসি এবং বিভিন্ন রিভিউ মানে পিটিশন আমরা করি, পিটিশনার হই এবং কেসটার সঙ্গে যুক্ত হই। তো যুক্ত হওয়ার পরে আমরা যখন সুপ্রিম কোর্টে গেলাম, গিয়ে অনেকগুলো হিয়ারিং হলো, হিয়ারিং হওয়ার পরে তো এখন এই পর্যায়ে আমরা এসে পৌঁছেছি। সুপ্রিম কোর্ট একটা জিনিস বারবার চেয়েছিলেন, যখন চন্দ্রচূড় বাবু ছিলেন উনি চেয়েছিলেন যে কোনোভাবে যদি টেন্টেড এবং আনটেন্টেড সেগ্রিগেশন করা যায় তাহলে এই প্যানেলটাকে বাঁচানো যাবে। তো সেই রকম ভাবে সরকার, এসএসসি বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড এরা কেউই এগিয়ে আসে না, কোনোভাবেই এগিয়ে আসেনি, যার ফলাফল আজকে আমরা এইটা পাচ্ছি। যদি হয়তো সেগ্রিগেশনটা ঠিকঠাকভাবে হতো আমাদের হয়তো এই জায়গায় এসে পৌঁছাতে হতো না। এবং এখন আমাদের যেটা দাবি, আমরা চাইছি যে সেগ্রিগেশনটা হোক, কে যোগ্য কে যোগ্য নয়, কে যোগ্য নয় সেই লিস্টটা আছে, কিন্তু আমরা যে যোগ্য এটাকে তো সার্টিফাই করতে হবে। এটা একমাত্র করতে পারবে যে সংস্থা আমাদের পরীক্ষা নিয়েছিল তারাই। এসএসসি যদি ওটাকে সার্টিফাই করে যে এটা একদমই আনটেন্টেড, তবেই আমরা এইটা নিয়ে রিভিউ পিটিশনটা করতে পারবো। এসএসসি কেন অসম্মত হচ্ছে সার্টিফাই করতে? এসএসসি অসম্মত কেন হচ্ছে জানি না,
তো সুপ্রিম কোর্ট কয়েকবার জিজ্ঞেস করেছিল যে একটা এসএসসি একটা নাম্বার দিয়েছিল যে এই নাম্বারের এতজন আনটেন্টেড আছে, এই টেন্টেড আছে। তো তখন সুপ্রিম কোর্ট জানতে চায় যে এর বাইরে কি আর কেউ নেই। তখন ওনারা কিছু বলতে পারেননি, বলেছেন যে থাকতেও পারে নাও থাকতে পারে। তো এখন আমাদেরকে এটাকে বলা হচ্ছে যে উই আর নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু টেন্টেড, এই বলে আমাদেরকে চালানো হচ্ছে। কিন্তু আমরা চাইছি এসএসসি ক্ল্যারিফাই করুক যে আমরা আনটেন্টেড। এই দাবিতেই আমরা বসে আছি। এটাই গতকালকে অর্থাৎ 21শে এপ্রিল এটা দেওয়ার কথা ছিল লিস্টটা, তা আমাদেরকে দেওয়া হয় না। তার জন্যই এই আন্দোলন চলছে এবং আগামীতেও চলবে যতক্ষণ না আমরা লিস্ট পাই। একটা পুনর্মূল্যায়নের কথা বলা হয়েছে যে যারা আনটেন্টেড ক্যান্ডিডেট তারা আবার পরীক্ষায় বসতে পারবেন। এবার এই যে পরীক্ষাটা হবে নতুন করে, সেখানে কি যারা ফ্রেশ ক্যান্ডিডেট, যারা এর আগে কখনো এসএসসি পরীক্ষা দেননি, তারাও কি কম্পিট করবেন, নাকি শুধুমাত্র যে শিক্ষক শিক্ষিকারা এই দুর্নীতির ফলে নিয়োগ দুর্নীতির ফলে ক্ষতিগ্রস্ত হলেন শুধুমাত্র তারাই পরীক্ষাটা দেবেন? এই বিষয়ে কোনো ক্লিয়ার নির্দেশ রয়েছে কোর্টের তরফে? হ্যাঁ, সুপ্রিম কোর্টের একটা নির্দেশ ছিল, হাইকোর্টের নির্দেশ আছে। হাইকোর্টের নির্দেশ অনুসারে এটা কিন্তু ক্লিয়ার যে শুধুমাত্র 2016-এ যারা ফর্ম ফিল আপ করেছিল তারা দিতে পারবে। কিন্তু সুপ্রিম কোর্ট কিন্তু এ ব্যাপারে কোনো ক্লিয়ার কোনো ভিশন দেননি এবং কিভাবে প্রক্রিয়াটা হবে, মানে হাউ টু বি মানে রিপ্যানেল হবে না রিসিলেকশন হবে, সেটা নিয়ে কিন্তু কোনো সুপ্রিম কোর্ট কোনো যথার্থ নির্দেশ দেয়নি। আর কালকে যেটা এসএসসি হঠাৎ করে বললেন যে ফার্স্ট সেকেন্ড থার্ড কাউন্সিলিং হলো, আমরা সবাই হলাম গিয়ে নন টেন্টেড বা আনটেন্টেড, আর ফোর্থ থেকে এই কাউন্সিলিং অবধি হঠাৎ করে বললো যে এরা টেন্টেড হচ্ছে এবং এদেরকে আমরা সার্টিফাই করব না। তো একটা কথা আমি বলতে চাই, আমার ফার্স্ট কাউন্সিলিং এ নাম, সেটা ঠিক আছে, সেটা নয়, কিন্তু আমার প্যানেলেই আমি অনেক সময় দেখতে পাচ্ছি অনেকে হয়তো 53 পেয়েও যারা আছে পেয়েছে তারা তো ফার্স্ট কাউন্সিলিং এ আছে। তাহলে ফার্স্ট আর এদের জন্য যারা হয়তো যোগ্য টিচার, যারা হয়তো পরবর্তীকালে হয়তো একটা করে কাউন্সিলিং এগিয়ে আসতে পারতো, বিশেষত আমি বলবো যারা ফোর্থ কাউন্সিলিং এ তারা থার্ড কাউন্সিলিং এ চান্স পেয়ে যেতে পারতো, তারা তো পেলো না, বিকজ তাদের সিটটা তো ওরা নিয়ে নিয়েছে। এবং প্রত্যেকটা সরকারেরই সবসময় মানে রুল থাকে কি ডিভাইড অ্যান্ড রুল, প্রত্যেক সরকার চায় এবং এসএসসিও হয়তো এটাই চাইছে যে আমাদের মধ্যে যদি একটা ডিভিশন করে দেওয়া হয়, এবং ভেবেছিল হয়তো এই ডিভিশন আমরা মেনে নেব, কিন্তু আমরা এই ডিভিশনটা মানছি না। আমরা আমাদের সহযোদ্ধাদের সাথে একসাথে আছি। ফার্স্ট টু একদম এই কাউন্সিলিংটা নিয়ে একটু হয়তো সমস্যা হতে পারে 7 কাউন্সিলিং অবধি, যেটা এসএসসি তুমি নিজের নিয়ম মেনে করেছো। তাহলে তোমার 1 বছর যদি প্যানেলের মেয়াদ থাকে, এসএসসি বলেছে যে লোকসভা নির্বাচন আছে এবং লোকসভা নির্বাচনের পর একটা বিশাল বড় দাড়িভিট কাণ্ড হয়েছিল, এবং এই সমস্ত কারণে এসএসসি তখন বলে এই মুহূর্তে আমরা কাউন্সিলিং করাতে পারছি না, এবং প্যানেলটা মেয়াদ 12/2019 অবধি বাড়লো, এবং 12/2019-এর মধ্যে বাকি যে 4th 5th 6th 7th মানে বাকি 5টা কাউন্সিলিং মোটামুটি হয়েছিল। তাহলে তুমি যখন এই প্যানেলটাকে এক্সটেন্ড করেছো, তুমি নিয়োগ করেছো, তাহলে তুমি কি করে বলতে পারো যে এদের মধ্যে সবাই আনটেন্টেড? এটা আমরা মানছি না। আমাদের বক্তব্য 1 থেকে 8 অবধি যতজন আনটেন্টেড আছে তাদেরকে হচ্ছে সার্টিফাই করবে, একটা লিস্টে করতে। দুটো লিস্ট আমরা চাইছি, একটা যোগ্য লিস্ট, একটা অযোগ্যদের লিস্ট। যোগ্য লিস্টে এতগুলো কাউন্সিলিং এ যতজন সঠিকভাবে কাউকে টাকা না দিয়ে কোনো মানে প্রভাব না খাটিয়ে আমরা চাকরি পেয়েছি তাদেরকে রাখুন, যে সংখ্যাটা 17,000+, আর বাকি যে সংখ্যাটা যারা আনটেন্টেড পেয়েছে সে যে কোনো কাউন্সিলিং এই পাক না কেন তাদেরকে আপনারা আলাদা একটা লিস্ট দিন এবং সুপ্রিম কোর্টের নিয়ম অনুসারে আপনি টার্মিনেট করুন। কারণ সুপ্রিম কোর্টে যে এমএ ফাইল হয়েছে, সুপ্রিম কোর্ট কিন্তু বারবার বলেছে অযোগ্যদের টার্মিনেট করতে হবে এবং যোগ্যরাই কেবলমাত্র 31/12/2025 অবধি বিদ্যালয়ে যাবে। এবং এই নির্দেশ যদি মানা না হয় তাহলে আমি 31শে মে আমার এই নির্দেশটাকে সরিয়ে দিতে পারি। তাহলে এটাও একটা কন্টেম অফ কোর্ট হয়ে যাবে, এবং যদি আপাতত আমাদের সঙ্গে টেন্টেডরা যায় সেটা আমাদের ক্ষেত্রে লিগালিও একটা সমস্যা এবং আমাদের ক্ষেত্রে মোরালিও একটা সমস্যা, যে আমরা কেন একটা অযোগ্য টিচারের সাথে আমরা স্কুল শেয়ার করবো বা আমরা বেঞ্চ শেয়ার করবো।
আমরা তাদের সাথে করতে চাই। তাহলে আমরা যোগ্য এবং অযোগ্য এই লিস্ট চাইছি, যে লিস্টটা এসএসসি সার্টিফাই করে দেবে এবং অযোগ্যদের টার্মিনেট করতে হবে। আপাতত আমাদের এটাই লক্ষ্য। পরবর্তীকালে আমরা রিভিউ পিটিশনে যাব এবং এসএসসিও যখন বলছে নিশ্চয়ই এসএসসি বা রাজ্য সরকার তারাও নিশ্চয়ই রিভিউ পিটিশনে যাবে। লড়াইটা লিগালি করতে হবে, কিন্তু লিগালি করার জন্য তার আগে তো কিছু বেস চাই, যে বেসের উপর ভিত্তি করে আমরা কোর্টে বলতে পারি এটা নতুন ইনফরমেশন, নয়তো রিভিউ তো কিছুতেই অ্যাকসেপ্ট হবে না। তাই এটাই আমাদের আপাতত দাবি, যে চাকরিটা আমাদের চলে গেছে, 1% আশা রয়েছে যেখান থেকে হয়তো আমরা লিগালি ব্যাটেল করতে পারি, কিন্তু সেই লিগালি ব্যাটেলের জন্য আমাদের তথ্য আমাদের নিয়োগকারী সংস্থাই দিতে পারে। তাই নিয়োগকারী সংস্থার কাছে আমাদের এটাই দাবি, যোগ্য এবং অযোগ্য সেগ্রেগেট করো, তাদের আলাদা লিস্ট দাও, অযোগ্যদের টার্মিনেট করো। তাহলেই হয়তো আমরা যে 1% আশা নিয়ে হয়তো কোর্টে যেতে পারি, নইলে হয়তো আমাদের কোনো আশা আর নেই।